বাবা, আমি বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করো। কিন্তু আমি কোনো ভান করে এই বিয়ের আসরে বসে থাকতে পারছি না। আমি ইভানকে ভালোবাসি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি ইভানকে ভালোবাসি। আর শুধু আমিই না, ইভানও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। আর হ্যাঁ, তুমি এখন রাজি না হলেও কিছু করার নেই, কারণ আমি আর ইভান বিয়ে করেও ফেলেছি। আমরা অনেক আগেই সকলের আড়ালে বিয়ে করে ফেলেছি, কারণ আমরা জানতাম তুমি কোনোভাবেই আমাদেরকে মেনে নেবে না। কিন্তু বাবা, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না, তাই আজ আমি আর বসে থাকতে পারলাম না। অনন্যা আপু, আপনি কি একদম মাথা খারাপ করে ফেলেছেন? কি সব আজে বাজে কথা বলছেন? আমি কখন বলেছি আমি আপনাকে ভালোবাসি আর আমাদের বিয়ে হয়েছে? এটা আবার কোথা থেকে বানিয়ে আনলেন? আমি তো এমন কোনো কথা কখনোই বলিনি। এটা কোনো নতুন না তো? তুই ছেলে মানুষ, তোর কথা শুনে এমন মনে হচ্ছে যেন তুই কিছুই জানিস না। আমি মেয়ে মানুষ হয়ে এত লোকের সামনে দাঁড়িয়ে এসব বলতে লজ্জা পাচ্ছি না। তুই আবার কোন সাহসে অস্বীকার করছিস? তুই তো বলেছিলি যে কোনো বিপদে আমরা একসাথে লড়বো, আমাকে কোনো দিন একা ফেলে যাবি না। আজকে সামান্য ঝামেলা হতেই তুই পিছিয়ে যাচ্ছিস। কুত্তা, আমরা একে অপরকে ভালোবাসি, আর তুই এখন অস্বীকার করছিস? দেখুন, একদম বাজে কথা বলবেন না আপু। আমি আপনাকে সিনিয়র হিসেবে ভীষণ সম্মান করি। আপনাকে আমার বড় আপুর মতো দেখি, আপনি জানেন সেটা। তাহলে আমি কেন আপনাকে ভালোবাসার কথা বলবো? বিয়ে করার তো প্রশ্নই আসে না। আপনি যা বলছেন সবই মিথ্যা। দয়া করে এসব কথা আর বলবেন না। এত লোকের সামনে আমাকে অস্বস্তিতে ফেলছেন কেন? অবিশ্বাস্য ইভান, এত সহজে তুমি আমাদের সম্পর্কের কথা ভুলে গেলে? আজকে এখানে দাঁড়িয়ে তুই জোর গলায় বলছিস কিছুই হয়নি। এইটুকু বিপদ দেখেই তুই পিছিয়ে যাচ্ছিস। আমি কখনো ভাবতেও পারিনি তুই এমন কাপুরুষ হতে পারিস। বাবা, তুমি বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়েছে। ইভান এখন ভয় পাচ্ছে, আর তাই সব অস্বীকার করছে। ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল পুরো ঘরে একসাথে কয়েকটা বজ্রপাত হলো। সবাই স্তব্ধ। ইভানের মুখে কথা যেন আটকে গেছে। তার বাবা মাকে সামনে পেয়ে সে আরো ভয়ে জমে গেছে। আর অনন্যার বাবা মা তো একদম বাকরুদ্ধ। কাজী সাহেবের মুখে কোনো কথা নেই। অনন্যার বাবা মা কখনোই ভাবেননি তাদের মেয়ের মুখে এমন কথা শুনতে হবে। ঠিক তখনই যার সাথে অনন্যার বিয়ে হওয়ার কথা ছিল, রবিন সে রেগে আগুন হয়ে ওঠে। অনন্যা, অনেকক্ষণ ধরে তোমার সব নাটক চুপচাপ দেখলাম। তুমি কি বিয়েটা ছোট বাচ্চাদের খেলা ভেবেছো? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তুমি এমন অবহেলার মতো আচরণ করতে পারলে? এত বড় কথা তুমি আগে কেন বলনি? আর ইভান নামের সেই ছেলেটার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, এটা মানে কি? এতদিন তুমি কি সবার সাথে মিথ্যে চালিয়ে যাচ্ছিলে? এমন বাজে কাজ তুমি কিভাবে করতে পারলে? দেখো রবিন, আমি চাই না তোমার সাথে অন্যায় হোক। যদি আমি আজকে মুখ না খুলতাম, তাহলে বিয়েটা হয়ে যেত, আর তুমি ঠকে যেতে। আমি ইভানকে ভালোবাসি, এবং সত্যি কথা হচ্ছে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি আজকে সব সত্যি বলে দিলাম, কারণ তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি যদি বিশ্বাস না করো, সেটা তোমার ব্যাপার। তবুও সত্যি কিন্তু সত্যিই থাকবে। আমি এক ফোঁটাও বিশ্বাস করছি না তোমার এসব কথা। প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমার কাছে যে তোমরা আসলে বিবাহিত? প্রমাণ চাই? ঠিক আছে, দাঁড়াও, তোমাকে প্রমাণে দেখাচ্ছি এখন। এই কথাটা বলেই অনন্যা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। ঘর বন্ধ করে সবাইকে অস্থিরতায় ছেড়ে দিল। বাইরে থাকা অতিথিরা ফিসফিস করতে শুরু করলো। কেউ বলছে অনন্যার মাথা খারাপ হয়েছে, কেউ বলছে এত ছোট ছেলের সাথে বিয়ে করার সাহসী বা কিভাবে পেল। অনন্যার বাবা মা মাথা নিচু করে লজ্জায় দাঁড়িয়ে রইল। ইভান দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপতে কাঁপতে। সে তো জানে কিছুই হয়নি। তাহলে কি দেখাতে যাচ্ছে অনন্যা? তার ভেতরে আতঙ্ক বাড়তে লাগলো। ঠিক তখনই অনন্যা দরজা খুলে আবার ভিতরে এলো। তার হাতে একটা কাগজ। কোনো কথা না বলে সে কাগজটি রবিনের হাতে দিল। রবিন কাগজটা নিল, খুলে পড়ল, আর পড়ার সাথে সাথে তার হাত পা কাঁপতে লাগলো, যেন তার শরীর থেকে সব শক্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাগজটা তার হাত থেকে মাটিতে পড়ে গেল। রবিনের হাত থেকে কাগজটি মাটিতে পড়ে যেতেই ইভানের বাবা এগিয়ে এসে সেটা তুলে নিলেন। তিনি প্রথম লাইন পড়তেই তার মুখের রং পাল্টে গেল। রাগে, হতাশায়, অবিশ্বাসে তার চোখ লাল হয়ে উঠল। তিনি সরাসরি ইভানের দিকে এগিয়ে গেলেন এবং কোনো সতর্কতা ছাড়াই ইভানের গালে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ইভান মার খেয়ে অস্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনোভাবেই বুঝতে পারছে না কি হচ্ছে। সে বারবার হাত থেকে কাগজটা কাঁপতে কাঁপতে নিয়ে নিজেই পড়তে শুরু করলো, আর পরের সাথে সাথে তার নিঃশ্বাস আটকে গেল।
কারণ সেটা আর কিছুই নয়, অনন্যার ইভানের বিয়ের কাবিননামা। তার নিজের সই, স্পষ্ট পরিষ্কার, একেবারে বাস্তবের মতো। ইভান অবাক হয়ে অনন্যার দিকে তাকালো এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলল, এটা কি করে সম্ভব অনন্যা আপু? আমি তো কখনো এমন কোনো কাগজে সই করিনি। তাহলে আমার এই সই কোথা থেকে আসলো? কি করেছেন আপনি? আমার সই জাল করেছেন? দেখুন অনন্যা আপু, আমি আপনাকে অনেক সম্মান করতাম, কিন্তু আপনি নিজে থেকেই আমার চোখে ছোট হয়ে যাচ্ছেন। দেখো ইভান, একদম বাজে কথা বলবে না। মানছি তুমি তোমার বাবা মাকে ভয় পাও, তাই বলে তুমি সব দোষ আমার একার ঘাড়ে চাপাতে পারো না। তোমাকেও কিছুটা দায়ভার নিতে হবে। প্রেম যখন দুজনে করেছি, বিয়েও দুজনেই করেছি, তাহলে কথা আমি একা কেন শুনবো? কিসের প্রেম, কিসের বিয়ের কথা বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? দেখুন অনন্যা আপু, প্লিজ মজা করবেন না। আমি বা এখানে যে সবাই উপস্থিত আছে তারা কেউই এখন মজা করার অবস্থায় নেই। সো দয়া করে সত্যিটা বলে দিন। কিসের সত্যির কথা বলছো তুমি? শোনো ইভান, এখানে একমাত্র সত্যি হলো তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। এর থেকে বড় বা কঠিন সত্য কিছুই হতে পারে না। আর দেখো, আমি মানছি আমার অনেক ভুল হয়ে গেছে, তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু তারপরও এখনো সময় আছে। তুমি নিশ্চয়ই তোমার ভালোটা বুঝতে পারবে। অনন্যা দেখো, প্লিজ মজা করো না। আমি কিন্তু মজা করার অবস্থায় নেই। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই দয়া করে আমাকে কষ্ট দিও না। আমি এই কষ্টটা নিতে পারবো না, আর এই কষ্টটা সহ্য করার ক্ষমতাও আমার নেই। দেখো, সময় থাকতে আমি তোমাকে আরো বড় কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করছি, কারণ এটা যদি আরো দেরিতে জানাজানি হতো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাই প্লিজ তুমি সব ভুলে যাও এবং নিজের জীবনটা নতুন করে শুরু করো। অবশ্যই আমি জীবনটা নতুন করে শুরু করব, কিন্তু সেটা শুধুমাত্র তোমার সাথে। তুমি বলছো তোমার ইভানের সাথে বিয়ে হয়েছে, মেনে নিলাম, কিন্তু সে তো এটা মেনে নিচ্ছে না। সে তো তোমাকে স্ত্রী হিসেবে স্বীকার করছে না। তাহলে তুমি কেন জোর করছো? তুমি এক্ষুনি ইভানকে ডিভোর্স দেবে এবং আমাকে বিয়ে করবে, কারণ যার সাথে তোমার বিয়ে হয়েছে সে তোমাকে মানতে চাচ্ছে না। তাহলে শুধু শুধু সেই সম্পর্ক রাখার মানে কি? আর আমার কোনো অসুবিধা নেই, তোমার কার সাথে কবে কোথায় বিয়ে হয়েছে না হয়েছে, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে চাই মানে চাই। রবিন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি এখন অন্য কারো স্ত্রী এবং আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কিভাবে তার সামনে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলতে পারো? আর এই মেরুদণ্ডহীনটা কিভাবে দাঁড়িয়ে আছে? মানছি তুই বয়সে ছোট, কিন্তু আত্মসম্মানেও কি ছোট হয়ে গেছিস? তোর সামনে তোর স্ত্রীকে আরেকজন বিয়ের কথা বলছে, তুই কিছুই বলছিস না। কি বলবো আমি? যেখানে আমি নিজেই বিয়েটা মেনে নিতে পারছি না, সেখানে আমার বলার কিছুই আসে না। দেখো অনন্যা আপু, তুমি ভালোভাবেই জানো আমি অনুকে কতটা ভালোবাসি। এখন যদি ও এটা জানতে পারে বা ওর পরিবার জানতে পারে, তাহলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ আমার এত বড় সর্বনাশ করো না। আমার কাছ থেকে আমার ভালোবাসাটা কেড়ে নিও না, প্লিজ। ইভানের কথা শুনে অনন্যা আরো রেগে যায়। নিজেকে শান্ত করার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হতে থাকে। তবু সে হার মানে না। অনন্যা আস্তে আস্তে তার বাবা মায়ের দিকে যায়, বাবার পা ধরে বসে পড়ে এবং কান্না করতে করতে বলে, বাবা, তুমি আমাকে নিজের হাতে মারো, ধরো, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ইভানকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ইভানকে ছাড়া থাকতে বলো না। সত্যি বলছি, আমি মরে যাব। ইভানকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইভানকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। দয়া করো প্লিজ, আমাকে ইভানকে ভিক্ষা দাও। অনন্যা যখন দেখলো এত কিছু বলার পরও তার বাবা পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে আছে, তখন সে হাল ছেড়ে মায়ের কাছে যায়। মায়ের কোলে মাথা রেখে বলে, আম্মু, তুমি অন্তত আজকে একটু সাপোর্ট করো, না হলে আমি শেষ হয়ে যাব। যেখানে আমার স্বামী আমাকে মানছে না, পরিবার সাপোর্ট করছে না, আমি কোথায় দাঁড়াবো? তোমরা কি চাও আমি ধ্বংস হয়ে যাই? দেখো, যদি তোমরা এখনো আমার কথা না মানো, তাহলে আমি নিজের জীবনটাই দিয়ে দিব। ইভানকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তার কান্না আর কথা শুনে অনন্যার বাবার চোখেও পানি চলে আসে। তিনি এগিয়ে গিয়ে ইভানের বাবার সামনে দাঁড়ালেন এবং মাথা নিচু করে বললেন, দোস্ত, তোকে কি বলবো বুঝতে পারছি না। তোর কাছে বলার মতো ভাষা নেই আমার। কিন্তু একটা কথা, মেয়েটা আমার অনেক আদরের। তুই জানিস অনন্য আমার কতটা হৃদয়ের কাছে। সে মেয়ে যখন আজ প্রথমবার কিছু চাইছে, আমি তাকে না করতে পারি না। ওরা ভুল করেছে মানছি, কিন্তু আমরা তো ভুল করতে পারি না। আমি তোর কাছে আমার মেয়ের সুখটা ভিক্ষা চাইছি, তুই কি আমাকে দিবি? দরকার হলে আমি তোর পায়ে ধরতেও রাজি আছি। কি বলছিস?
তুই কি পাগল হয়ে গেছিস? অনন্যা কি তোর একার মেয়ে? আমার কেউ না? তোর সুখের কথা আমি ভাববো না? ভুল তো শুধু অনন্যা একা করেনি, আমার ছেলেও করেছে। তাই ফলও ওদের দুজনকেই ভোগ করতে হবে। আমি আজকেই এখানে অনন্যা আর ইভানের বিয়ে দেব। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। বিয়ে করার সময় মনে ছিল না? বাবা অনন্যা আপু মিথ্যা বলছে। আমার কখনোই তার সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি তাকে বড় বোনের মতো দেখি। কেন এমন মিথ্যা বলছে আমি জানি না। বিশ্বাস করো বাবা, আমি সত্যি বলছি। অনন্যার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। বিয়ের তো প্রশ্নই আসে না। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু অনন্যা যদি এখন মিথ্যা বলে, তাহলে এই সই, এই কাবিন, এগুলো কি মিথ্যা? ইভানের বাবার কথা শুনে ইভান একদম চুপ হয়ে যায়। কি বলবে ঠিক বুঝতে পারে না, কারণ এটা সত্যি। কাবিন নামে যে সইটা আছে সেটা তারই। সারা বাড়িতে যেন নিস্তব্ধ ঝড় বয়ে গেল। কাবিন নামার পাতায় স্পষ্ট ইভানের সই। হাজার চেষ্টা করেও সে অস্বীকার করতে পারছে না। যেন অদ্ভুত কোনো খেলায় ফেসে গেছে সে। কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ইভানের মুখ শুকিয়ে গেছে, তার কণ্ঠ কাঁপছে। ইভান আস্তে আস্তে অনন্যার দিকে তাকিয়ে বলল, অনন্যা আপু, আমি সত্যিই জানি না কিভাবে এই সইটা এখানে এলো। এটা আমার সই ঠিকই, কিন্তু আমি তো কখনোই এমন কিছুর সঙ্গে জড়িত ছিলাম না। বিশ্বাস করুন, দয়া করে সত্যিটা বলুন প্লিজ। এটা কিভাবে হলো? ইভান, তুমি যতই মিথ্যা বলো, সত্য কখনো লুকিয়ে থাকে না। আর তোমার সইটা দেখেই সবাই বুঝে গেছে কি সত্য কি মিথ্যা। কিন্তু আমি তো আর কিছু বলার দরকার নেই ইভা। তুমি আর অন্য ভুল করে ফেলেছ, ঠিক আছে? কিন্তু ভয়ে ঠিক করব। তোমাদের বিয়ে আজকে এখানেই সম্পূর্ণ হবে। কাকি কাকা না, প্লিজ আমাকে একটু শুনুন। আপনাদের শপথ, আমি কিছুই করিনি। কেউ আমাকে ফাঁসাচ্ছে, কেউ আমার সইজাল। চুপ! সই জাল করা যায়, কিন্তু এই কাবিনের নিচে সাক্ষীর সই, মোহরের অঙ্ক, রেজিস্টারের সিল, এগুলো কি জাল? বাবা, আমি জানি না, আমি সত্যিই জানি না। ইভানের চোখ থেকে পানি পড়তে শুরু করে। এত বড় বিপদে সে কখনো পড়েনি। চারপাশে সবাই তাকিয়ে আছে, কেউ সন্দেহের চোখে, কেউ ঘৃণায়, কেউ বা অবাক হয়ে। ঠিক তখনই ঘটনাটা আরো জটিল করে দিয়ে একজন এগিয়ে এলো, যে কাজী সাহেব ঘটনা স্থলে বসে সব দেখছিলেন। আমি একটু বলতেছি, কাবিনটা সত্যি। এখানে সবকিছু নিয়ম মেনে করা হয়েছে। দুই পক্ষের নাম, ঠিকানা, সিগনেচার, কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন নম্বরটিও আসল। কি? কাজী সাহেব, আমাকে একটু দেখেন। আমি আপনার সামনে কখনো গেছি? আমার সাথে কখনো কথা বলেছেন? আমি কখনো আপনার অফিসে গেছি? দেখো বাবা, তোমাকে আলাদা করে মেনে নেই, কিন্তু ডকুমেন্ট চেক করে আমি কাবিন করেছি, এটাই নিশ্চিত। ইভান এখন ভয়ের আগে হতাশায় কাঁপছে। সে অনুভব করছে তার পৃথিবী ভেঙে যাচ্ছে। এ সময় অনন্যা আস্তে করে তার দিকে এগিয়ে এসে খুব নরম কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, এখন কি বুঝতে পারছো ইভান, সত্যকে এইভাবে অস্বীকার করে পালানো যায় না। তুমি চাইলেই বা কি, না চাইলেই বা কি, তুমি আমার স্বামী, আর এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। ইভান হঠাৎ করে পিছিয়ে গেল, যেন কোনো দানব দেখছে। আপনি ইচ্ছে করে করেছেন? এই কাগজ, এই সই সবই পরিকল্পনা করে করেছেন, কিন্তু কেন? আমি কি করেছি আপনার সাথে? অনন্যা একটু হাসলো, একটা ঠান্ডা দুর্বোধ্য হাসি। ভালোবাসা কখনো হিসেব করে হয় না ইভান, আর কখনো কখনো মানুষ তার ভালোবাসা রক্ষা করতে অনেক কিছুই করতে পারে। ইভান যেন ভেঙে পড়ল। আপনি আমাকে ধ্বংস করে দিবেন এভাবে? আমি অনুকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার অনন্যার চোখ যেন আগুনে জ্বলে উঠল। অনু 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 এই নামটা আর একবার আমার সামনে বললে আমি পাগল হয়ে যাব। তুমি আমার স্বামী হওয়ার অবস্থায় অন্য মেয়ের নাম মুখে আনবে, এটা আমি সহ্য করব না। পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। অনন্যার মা কাঁদছেন। ইভানের মা অজ্ঞান হয়ে পড়ে যেতে যেতে ধরা পড়লেন। অতিথিরা আতঙ্কে বেরিয়ে যাচ্ছে। বাড়ির ভেতর যেন ঝড়, বজ্রপাত আর অগ্নিকাণ্ড একসাথে ঘটছে। এমন সময় হঠাৎ বাইরে থেকে এক তরুণীর চিৎকার শোনা গেল। ইভান? সবাই ঘুরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে অনু, চোখ ভরা আতঙ্ক, মুখ ভেজা কান্নার, শরীর কাঁপছে। তার পাশে তার বাবা মা। অনু চিৎকার করে ইভানের দিকে দৌড়ে এলো। ইভান, এটা কি কি হচ্ছে এগুলো? এটা কি সত্যি তোমার তোমার বিয়ে হয়ে গেছে? তুমি সত্যি অন্য কাউকে বিয়ে করেছো?
ইভান তড়িঘড়ি করে অনুর দিকে ছুটে গেল। না অনু, না, একদমই না। তুমি আমাকে বিশ্বাস করো, এটা সব মিথ্যা। অনন্যা আপু মিথ্যা বলছে। আমি কোনো বিয়ে করিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। অনন্যা সামনে এসে দাঁড়ালো। অন্য দয়া করে ভদ্রতা দেখিয়ে এক পাশে হও। তোমার প্রেমিক এখন আমার স্বামী, বুঝেছো? আপনি এমন করবেন ভাবিনি। কেন করছেন এসব? ঘরে আবার নতুন ঝড় শুরু হলো। অনন্যা, ইভান, অনু তিনজনের চোখে তিন রকম দহন। সবাই স্তব্ধ। ঠিক তখন অনন্যার বাবা ধমক দিয়ে বলেন, কাজী সাহেব, বিয়ের প্রস্তুতি নেন, দেরি করা যাবে না, আজই বিয়ে হবে। শুধু তোমাকেই। আপু, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাউকে জোর করে ধরে রাখতে হয় না। আপনি আমাকে ভালোবাসেন এটা আমি বুঝি, কিন্তু আমি কি চাই সেটা জানতে চাননি কেন? আমার মতামত, আমার স্বাধীনতা, এসব কি আপনার কাছে কোনো মূল্য রাখে না? অনন্যা চুপ করে যায়। তার মাথা নিচু করে খুব ধীর স্বরে বলে, তাহলে তুমি কি এখন আমাকে ছেড়ে যাবে ইভান? আমার সবকিছু কি তোমার কাছে এতটাই তুচ্ছ? ইভান আরো কোমল গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, কাউকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবছি না, কিন্তু মিথ্যার উপর কোনো সম্পর্ক দাঁড়ায় না। অনন্যা চোখের জল লুকানোর চেষ্টা করে। পরিস্থিতি কঠিন, কিন্তু তাদের দুজনের মাঝে সম্পর্ক ভবিষ্যৎ এখন এই সত্য মেনে নেওয়ার পথেই দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি কি বলছেন? আজকে এখন এই মুহূর্তে বিয়ে দিবেন? মানে তাহলে আমার কি হবে? আপনি এভাবে আমাকে এবং আমার পরিবারকে অপমান করতে পারেন? যে তোমার সাথে সারা জীবন সংসার করবে, সে যদি তোমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি কি করে জোর করে তার সাথে তোমাকে একসাথে বেঁধে দিতে পারি বলো? হাজার হলেও তো আমি বাবা, আমাকে তো আমার সন্তানের দিকটাও ভেবে দেখতে হবে। এটা আপনি কি বললেন? আপনি নিজের সন্তানের ভালো চাইতে গিয়ে আরেকজনের সন্তানের সঙ্গে অন্যায় করছেন। এটা কি আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না? আপনি যেমনটা ভাবছেন বিষয়টা এমন নয়। আচ্ছা, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলেন? এখানে আমাদের কি বা করার আছে, যেখানে ওরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে? অনেক হয়েছে রবিন, চলো এখান থেকে। তোমাকে এখানে বিয়ে করতে হবে না। আমি তোমার জন্য অনন্যা থেকেও হাজার গুণ ভালো মেয়ে খুঁজে দেব। না বাবা, আমি বিয়ে না করে এখান থেকে কোথাও যাব না। তোমরা কেন বুঝতে চাইছো না? আবার অনন্যা থেকে ভালো কাউকে না, অনন্যাকেই চাই। রবিন, এবার কিন্তু তুমি অনেক বেশি বেশি করছো। যা বলছি তাই করবে। চলো আমার সাথে, ওঠো। রবিনের বাবা রবিনের কোনো কথা না শুনে তার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। রবিন যেতে চাইছিল না, কিন্তু তারপরও তার বাবার জোরাজুরিতে সে আর সেখানে দাঁড়াতে পারল না। তবে যাওয়ার আগে সে একটা কথা বলে যায় অনন্যাকে। আমি আজকে চলে যাচ্ছি ঠিকই, তবে আমি আবার আসবো। তুমি এটা ভেবো না যে তুমি আমাকে কষ্টে রেখে নিজের সুখে থাকবে। আমি যেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তোমাকে আমি কখনোই সুখে শান্তিতে থাকতে দেবো না। আই প্রমিস। কথাটি বলে রবিন তার বাবার সাথে চলে গেল। রবিন আর রবিনের পরিবার চলে যাওয়ার পর ইভান অনেক চেষ্টা করেছিল তার পরিবারকে বোঝাতে, কিন্তু কেউ তার কোনো কথা শুনল না। অনু অনেক কানাকাটি করছিল, যেটা দেখে তার বাবা মা আর সহ্য করতে না পেরে তাকে সেখান থেকে নিয়ে চলে গেল। এক একে সবাই চলে যাওয়ার পরে দুই পরিবারের সম্মতিতে ইভান আর অনন্যার আবার বিয়ে হয়। ইভান অনেকবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু দুই পরিবারের কথা শুনতে তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পরে অনন্যার বাবার কথা মতো অনন্যা এবং ইভানকে অনন্যার বাড়িতে রেখে দেওয়া হয়। আগামীকাল সকালে অনন্যা এবং ইভান তার পরিবার ঢাকা ফিরে যাবে। আজকে অনেক দেরি হয়ে যাওয়ায় তাদেরকে অনন্যাদের বাড়িতে থেকে রাত কাটাতে হয়। যে যার ঘরে গিয়ে বিশ্রাম করলো, আর অনন্যা আর ইভানকে অনন্যার ঘরে থাকতে দেওয়া হলো। ইভান ঘরে এসে দেখে অনন্যা বসে যে তার বেডের উপর বসে আছে। ইভান এসে ঘরের দরজা বন্ধ করে সোজা অনন্যার সামনে গিয়ে দাঁড়ায় এবং কঠিন গলায় বলে, কেন করলেন আপনি এমনটা? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? কেন আপনি আমার এত বড় ক্ষতি করলেন? কেন আমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করে দিলেন? তোমার লজ্জা করে না? বিয়ের দিনে নতুন বউয়ের সামনে দাঁড়িয়ে তুমি অন্য মেয়েকে ভালোবাসার কথা বলছো? তোমার তো লজ্জা হওয়া দরকার। লজ্জা আমার না, আপনার হওয়া দরকার। নিজের থেকে হাঁটুর বয়সের একটা ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে পাশে নিয়ে জোর করে বিয়ে করলেন। আপনার মধ্যে যদি বিন্দু মাত্র লজ্জা বোধ থাকতো তাহলে আপনি আমাকে এসব কথা বলতে পারতেন না। ইভান, এবার কিন্তু তুমি আমাকে অপমান করছো। ভুলে যেও না, আমি কিন্তু এখন তোমার বিবাহিত স্ত্রী। তাই তুমি আমাকে এইভাবে ছোট করে কথা বলতে পারো না। এই চুপ করেন তো। আমি অন্তত আপনার মুখ থেকে ন্যায় অন্যায়ের কোনো কথা শুনতে চাই না। আজকে আপনি আমার যে ক্ষতিটা করেছেন আমি জীবনেও আপনাকে
ক্ষমা করতে পারবো না। আমি যতটা সম্মান আপনাকে করতাম তার দ্বিগুণ এখন আপনাকে ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। আমি কখনোই বিয়েটা মেনে নিব না, আপনাকে মেনে নিব না। আমি অনুকে ভালোবাসি, আর আমি ওকে ছাড়া কখনোই কাউকে নিজের স্ত্রীর জায়গায় বসাতে পারবো না। হ্যাঁ, আপনাকে তো নয়ই। ঘরে নেমে এসেছে অদ্ভুত একটা নীরবতা। বাইরে গভীর রাত, পুরো বাড়ি ঘুমিয়ে আছে, কিন্তু এই ঘরের ভেতর এখনো অশান্তি, রাগ হারানোর বেদনা আর অঝোর কান্নার গন্ধ মিশে আছে। ইভানের বুকের ভেতর আগুন, আর অনন্যার চোখে ভেতর ঝড়। বসা অনন্যাকে দেখে ইভান আবারও নিজের রাগ থামাতে পারে না। কেন করলেন আপনি এমনটা? বলুন তো, একবারও কি মনে হলো না আমি কি চাই, আমার জীবনে কি হতে পারে? আমি কি এতটাই তুচ্ছ আপনার কাছে? আমি কি আপনার জন্য কেবল একটা জোর করে পাওয়া মানুষ, যার অনুভূতির কোনো মূল্যই নেই? আপনি জানতেন অনু আমার সব কিছু। আপনি নিজে আমাকে বলেছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার নামে কি করেন আপনি? আমার পুরো জীবনটাই বদলে দিলেন একদিনে। আপনি জানেন ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কারো হাসি দেখলে নিজের মনটা ভরে ওঠা, তার চোখে জল দেখলে নিজের বুকটা ব্যথা করা। কিন্তু আপনি আপনি আমার চোখের জল দেখেও নিজের মনটাকে একটু নরম করতে পারলেন না কেন? তোমার কথা শুনলে মনে হয় আমি নাকি খুব খারাপ, খুব স্বার্থপর। কিন্তু তুমি কি জানো আমার পরিস্থিতি কি ছিল? তুমি কি কোনোদিন ভেবেছো আমি কি চাই না? আমি কি স্বপ্ন দেখি না? আমি কি আমার জীবনের মানুষের জন্য একটুও ভালোবাসা পাই না? যেদিন শুনলাম তুমি অনুর নামে একটা মেয়েকে ভালোবাসো, সেদিনই আমার ভেতরে সব ভেঙে গিয়েছিল। আমি কি চাইনি তোমার পাশে থাকতে? চাইনি তোমার বউ হতে? 1000বার মরেছি ভেতরে ভেতরে, তবুও তোমাকে কখনো কিছু বলিনি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এই সত্যি কথা বাবাকে বলেছিলাম। সেই ভুলটাই বোধহয় করেছি। ভালোবাসা? এইটা ভালোবাসা? আমার জীবন ভেঙে তোমার জীবন গড়া কি ভালোবাসা? আমি অনুকে যতটা ভালোবাসি তুমি তার অর্ধেক বুঝলেও আমাকে কখনো কষ্ট দিতে পারতে না। তুমি জানো আমি অনুকে ছাড়া থাকতে পারবো না, তাকে ছাড়া আমি পুরোপুরি অসম্পূর্ণ। তুমি কি জানো ওর সাথে আমার প্রতিটা সকাল রাত কেমন কাটতো? ওর হাসি দেখলে আমার পৃথিবী বদলে যেত। আর আজ তুমি আমাকে সেই পৃথিবী থেকে ছিঁড়ে বের করে এনে জোর করে একটা জীবনে ঠেলে দিলে, যেটা আমি চাই না। তোমার চোখে আমি কি এতটাই অমর্যাদার, এতটাই অযোগ্য? আমি কি মানুষ না? আমার কি কোনো অনুভূতি নেই? ভালোবাসা শুধু তোমরা ছেলেরাই করো, মেয়েরা করে না? যেদিন শুনলাম তোমার সাথে আমার বিয়ের কথা উঠেছে, তখন কতটা খুশি হয়েছিলাম তুমি জানো? মনে হয়েছিল আমার দুনিয়া বদলে গেছে। কিন্তু তুমি তো চোখ তুলে তাকালে না আমার দিকে। তোমার প্রতিটা আচরণ, তোমার প্রতিটা কথা আমাকে মেরে ফেলেছে ভেতরে ভেতরে। তা সত্ত্বেও আমি চুপ ছিলাম, কারণ ভেবেছিলাম একদিন হয়তো তুমি আমাকে একটু হলেও বুঝবে। না, কখনই পারবো না। এটা আপনার ভুল ধারণা ছিল। আমার হৃদয় বন্ধ হয়ে গেছে আজকের পরে। আমি আপনাকে স্ত্রী বলে মেনে নেওয়ার মতো শক্তিও আমার নেই। দেখেন, আপনি জোর করে পাশে বসতে পারবেন, কিন্তু কখনো হৃদয়ে জায়গা নিতে পারবেন না। আমার হৃদয়ে শুধু অনুর জন্যই জায়গা আছে, আর সেটা আজীবন থাকবে। আপনার ভুল সিদ্ধান্ত, আপনার একগুঁয়ে ভালোবাসা, সব কিছু মিলিয়ে আমাকে একটা সম্পর্কের কারাগারে ঠেলে দিয়েছেন, আর সেই কারাগার আমি কখনোই মেনে নেব না। অনন্যার গাল বেয়ে ঝরে পড়া জল বৌসাজের রং গলিয়ে দিচ্ছে। তার নাক চোখ লাল, শ্বাস ভারী, কিন্তু মুখে আর কোনো কথা নেই। ইভান রাগে ব্যথায় যত সময় অতিবাহিত হতে লাগলো, ইভানের জ্বর তত বাড়তে লাগলো। অনন্যা এত জ্বর দেখে ভীষণ ভয় পেয়ে গেল, আর সময় নষ্ট না করে সে বাটিতে সামান্য পানি নিয়ে এলো এবং পাতলা একটা কাপড় নিয়ে জলপট্টি করতে লাগলো। কিছুক্ষণ পর ফার্স্ট এইড বক্স খুঁজে নিয়ে এসে ওখান থেকে ব্যথা ও জ্বরের ওষুধ বের করে ইভানকে খাওয়ালো। তারপর ইভানের শরীর থেকে শার্টটা খুলে দিল যা ইভান পরেছিল। এরপর বাড়িতে গরম পানি এনে পুরো ঘর খুঁজে ইভানের টাওয়াল নিয়ে এলো। কুসুম গরম পানিতে টাওয়ালটা ভিজে ইভানের সমস্ত শরীর মুছে দিতে লাগলো অনন্যা। ইভান বারবার কেঁপে কেঁপে উঠছিল। অনন্যা যখন ইভানের শরীর মুছছিল, তখন হঠাৎ ইভানের উন্মুক্ত সাদা লোমহীন বুক দেখে তার হাত বারবার কেঁপে যাচ্ছিল। কিন্তু কেন এমন হচ্ছিল অনন্যা বুঝতে পারছিল না। সে ইভানকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কখনো এতটা কাছ থেকে ইভানকে দেখতে পায়নি। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অনন্যার মন যেন অজান্তেই
নাচতে লাগলো। হঠাৎ নিজেকে সামলাতে না পেরে অনন্যা ইভানের গালে একটা কিস করলো। পরে যখন বুঝলো সে কি করলো, তখন লজ্জায় বুক ফাটা কাঁপুনি নিয়ে সেখান থেকে দ্রুত উঠে পড়ল। অবচেতন মনোভাবেই ইভান তার হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দিল অনন্যাকে। অনন্যা বিস্ময়ে ফিস্ট হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল না কি হচ্ছে। অসাবধানতা বশত ইভানের বুকের উপর পরে ঠোঁট স্পর্শ করলো ইভানের ঠোঁটকে। এতে তার মন আরো বেশি জমে গেল। অনন্যার লক্ষ্য করলো ইভান অদ্ভুত গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনন্যা বুঝতে পারল না হঠাৎ কেন ইভানের চোখে এমন ভাবনা। যখন অনন্যা উঠে যেতে চাইল, ইভান তাকে টান দিল, নিজের আরো কাছে টেনে নিল। অনন্যা তখনও কিছু বুঝতে পারেনি যে আসলে ঘটনা কি। যখন আবারও ইভানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেল, তখন ইভান এক হাত দিয়ে অনন্যাকে ঘাট থেকে টেনে এনে নিজের আরো কাছে নিয়ে এসে অনন্যার ঠোঁট নিজের দখল নিয়ে নিল। অনন্যা কি বলবে বুঝতে পারছিল না, আর ইভান যেন নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। ইভানের হাত অনন্যার শরীর জুড়ে ঘুরে বেড়াতে লাগলো। অনন্যার শরীর কেঁপে উঠল একবার, তারপর আবারও ইভানের মুখ ধীরে ধীরে অনন্যার গালে গুজে দিল। অন্যদিকে অনন্যার অবস্থাও একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখনই ইভানের একটি কথা অনন্যার সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ একসঙ্গে মিলিয়ে দিল। ইভান বলল, অনু, প্লিজ আমাকে একলা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানতাম তুই কখনো আমাকে অবিশ্বাস করতে পারবে না, যেতে পারবে না। তুমি আমাকে এই পরিস্থিতিতে একা ফেলে যাবে না। আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। ইভানের এই কথা শুনে অনন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনন্যা এইটুকু বুঝতে পারল যে এতক্ষণ ইভান তাকে অনু ধরে চিনেছিল। বুঝতে পারল না সে কিভাবে বলবে যে তার সঙ্গে অনু নয়, অনন্যা ছিল। অনন্যার ভিতর একটা অপরাধবোধ জেগে উঠল। ভেবে কান্নার মতো অবস্থা হলো তার। ইভান যদি জানতো তাহলে হয়তো সে রেগে যাবে, হয়তো ঘৃণা করবে। অনন্যা একদমই ইভানের ঘৃণার পাত্র হতে চাইল না, তাই নিজের শরীরকে সরিয়ে নিল। নিজেই ইভানের পায়ের কাছে বসলো। অনেকক্ষণ অতিবাহিত হলো। অনন্যা বুঝতে পারল না কখন তার চোখ আটকে গেল আর সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ইভানের ঘুম ভেঙে গেল। অনুভব করলো পায়ের উপর ভারী কিছু রয়েছে। ইভান প্রথমে বুঝতে পারল না কি এমন ভারী, কিন্তু চোখ খুলতে দেখে অনন্যা তার পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। ইভান আবারও চোখ বন্ধ করলো। গতকালের ঘটনাগুলো মাথায় ভেসে উঠল। রাগে কাঁপতে কাঁপতে ইভান অনন্যাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ অনন্যা ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। করুণ চোখে ইভানের দিকে তাকালো। ইভান কোনো প্রতিক্রিয়া না দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কাপড় বের করে প্রস্তুত হয়ে নিচে নামলো। দেখলো তার বাবা মা ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছে। ইভান তাদের দিকে কিছু না বলে বেরিয়ে যেতে গেল। হঠাৎ ইভানের বাবা বলল, কি হলো ইভান, কোথায় যাচ্ছ? আবার কোথায় যাব? প্রতিদিন যেখানে যাই সেখানে যাচ্ছি। ভার্সিটিতে যাচ্ছি। তুই ভার্সিটিতে যাচ্ছিস, কিন্তু কিছু খেয়ে যাচ্ছিস না কেন? তোর শরীর অনেক দুর্বল। গতকাল তো হাত থেকে অনেক রক্ত পড়েছে। রাতে তো মনে হয় জ্বরও হয়েছিল। তোর তো হালকা ব্যথাতেও জ্বর চলে আসে। আমার খিদে নেই, আমি কিছু খাবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। তুই দিন দিন অনেক অবাধ্য হয়ে যাচ্ছিস ইভান। আমার কথা তোর কানে যাচ্ছে না নাকি? আমি তো বলেছি খাবার খাইয়ে যেতে। আর তুই একা ভার্সিটিতে যাচ্ছিস, মানে অনন্যা তো ভার্সিটিতে যাবে। তোমরা তো এখন স্বামী স্ত্রী। সবচেয়ে বড় কথা, একই ভার্সিটিতে গেলে কেন আলাদা আলাদা যাবে? তুমি একা যাচ্ছ কেন? আমি তো অনেক কথা বলেছিলাম গতকাল, কিন্তু তোমরা শুনলে? তোমাদের কানে গিয়েছিল। তাহলে এখন কিভাবে পাশে রাখছো যে তোমাদের কথা আমার কানে যাবে, আমি শুনবো? সরি বাবা, আমি তো শুনলাম তোমার কথা। এভাবে ইভান তার বাবাকে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। এবার সেখান থেকে যাওয়ার পরে অনন্যা ফ্রেশ হয়ে নিচে নামলো। বাবা মা ডাইনিং টেবিলে বসে আছেন, কিন্তু কোনো খাবার খাচ্ছেন না। অনন্যা তাদের সামনে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আন্টি, আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি ভার্সিটিতে যাব। আসলে থার্ড ইয়ার প্রায় শেষের দিকে, আর একটা বছর বাকি আছে। তাই যদি তোমাদের কোনো আপত্তি না থাকে আমি আমার অনার্সটা কমপ্লিট করতে চাই। এভাবে বলছিস কেন মা? তুই মনে হয় এখনো আমাদেরকে নিজের করে নিতে পারিসনি, তাই না? ভুল তো মানুষ মাত্রই করে, তোদেরও হয়েছে। কিন্তু তোরা তো আমাদের সন্তান, আর আমরা বাবা মা সন্তানদের যত বড়ই ভুল থাকুক না কেন ক্ষমা করে দিতে বাধ্য।
তাই আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর যতদূর ইচ্ছা পড়াশোনা করতে পারবি, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি তো ইভানকে বলেছি তোকে সাথে করে ভার্সিটি নিয়ে যাওয়ার জন্য। আসলে আঙ্কেল, বিষয়টা এমনটা নয়। আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, নিজের মেয়ের মতো। আমিও তোমাদের কখনো বাবা মার থেকে আলাদা করে দেখিনি, কিন্তু তারপরেও তোমাদের থেকে জেনে নেওয়াটা আমার নিজের মনের শান্তির জন্য দরকার ছিল। অনন্যা যখন ইভানের বাবার সঙ্গে কথা বলছিল তখন ইভানের মা একটা কথাও বলেনি। পরবর্তীতে সে সেখান থেকে উঠে গেল। অনন্যার লক্ষ্য করলো ইভানের মা সবসময় অনন্যাকে এড়িয়ে চলছে, কিন্তু অনন্যা মনে মনে ভাবল সে কি কোনো অন্যায় করেছে যার জন্য ইভানের মা তাকে এভাবে উপেক্ষা করছে। সে বুঝে উঠতে পারছিল না কেন এমনটা হচ্ছে। অনন্যা ইভানের বাবার সঙ্গে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। এমন সময় পেছন থেকে ইভানের বাবা বলল, দাঁড়াও না, তোমাকে একা যেতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। আর হ্যাঁ, পাকামি করে বেশি কথা বলতে হবে না, আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি তোমার ভার্সিটির রাস্তা দিয়ে অফিসে যাব এখন। অনন্যা আর বেশি কথা বাড়ালো না। সেও ভদ্র মেয়ের মতো চুপচাপ বাবার সঙ্গে চলে গেল। ইভানের বাবা এসে অনন্যাকে বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অনন্যা প্রতিদিনের মতো আজও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলো, যেখানে তার বন্ধু মহল আর অনন্যা সকলে বসে আড্ডা দেয়। সেদিকে চলে গেল। অনন্যা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আশেপাশের পরিবেশ ভালো করে লক্ষ্য করছিল। মনে মনে হচ্ছিল কারোর মন কষ্টে আছে। এমন সময় তার বেস্ট ফ্রেন্ড মিতু এসে অনন্যার পাশে দাঁড়িয়ে হালকা করে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কি রে, আজকে হঠাৎ এমন মনমরা চুপচাপ হয়ে গেছিস, কিছু বলছিস না, কি হয়েছে? আর তুই তো 2-1 দিন ধরে ভার্সিটিতে আসিস নাই কেন রে? কিছু না, তোর কি খবর তাই বল আগে। ও আচ্ছা, ঠিক আছে। তুই কি আমার উপর অভিমান করে আছিস তোর বিয়েতে যেতে পারিনি বলে? আসলে দোস্ত, মন খারাপ করিস না প্লিজ। কি করব বল, হঠাৎ করে দাদু অসুস্থ হয়ে যাওয়ায় বাবা জোর করে দেশের বাড়িতে নিয়ে গেল, তাই তো তোর বিয়েতে যেতে পারিনি। তবে চিন্তা নেই, এখন চলে এসেছি তো, এখন নিশ্চয়ই বিয়ের দাওয়াতটা উসুল করে নিয়ে যাবে। আচ্ছা বল তো, রবিন ভাইয়া কি অবস্থা? আশ্চর্য, তোকে রবিনের অবস্থা আমি কি করে বলবো? গিয়ে জিজ্ঞেস কর সে কেমন আছে, কি অবস্থায় আছে। আশ্চর্য, বুঝিস না কেন? রাবিনের খবর তোর থেকে কার কাছে ভালো থাকবে? হাজার হলেও সে তোর বিয়ে করার স্বামী। দেখ, একবার ফালতু কথা বলবি না। রবিন আমার স্বামী হতে যাবে কিসের জন্য? রবিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রবিনের সাথে আমার বিয়েটা হয়নি। রবিনের সাথে তোর বিয়ে হয়নি মানে? তার মানে তোর বিয়ে ভেঙে গিয়েছে, তুই বিয়ে করিসনি? দেখ না, আমি তোকে আগেই নিষেধ করেছিলাম, পাগলামি করিস না। তুই যে রাস্তায় হাঁটছিস সেটা ঠিক না। তুই নিজের কথা ভাবতে গিয়ে তোর পরিবারের কথা ভাবছিস না, তোর বাবা মার মান সম্মানের কথা তুই একবারও ভাবছিস না। এটা কিন্তু ঠিক না। কিন্তু আমি কি করতাম বলতো? এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। সে তো কখনোই আমাকে গ্রহণ করতো না, আর এদিকে বাবা মা বিষয়টা সহজে মেনে নিত না। এখন আমি বাঁকা রাস্তা অবলম্বন করায় সকলে বাধ্য হয়ে আমাকে সহযোগিতা করছে। তার মানে তুই সত্যি সত্যি এটা করেছিস? তোর সাহস আছে বলতে হবে। তা ঘটনা যখন ঘটিয়েই ফেলেছিস, তাহলে একা একাই ভার্সিটিতে আসলি কেন? আপনার হিরো কোথায়? তাকে তো দেখলাম না আপনার সঙ্গে আসতে। সে অনেক সকালে চলে এসেছে, তার নাকি কি ইম্পর্টেন্ট ক্লাস আছে। বলছিস কি? এত জল্পনা কল্পনা করে এত কিছু করে বিয়েটা করলি, অথচ এখন জামাইকে রেখে একা একা করছিস। তুই আমাদের মেয়ে জাতের মান ডুবিয়ে ফেললি অনন্যা। তোর বাজে কথা বন্ধ কর। বিষয়টা তুই যতটা সহজে ভাবছিস ঠিক ততটা সহজ না। আমিও প্রথম প্রথম তোর মতো এতটা সহজ ভেবেছিলাম, কিন্তু অতটা সহজ না। মানে তুই কিসব বলছিস? কিছুই বুঝতে পারছি না। এবার অনন্যা মিতুকে সবকিছু বুঝিয়ে বলল, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তাদের বিয়েটা হয়েছে, কিভাবে অনন্যা ইভানদের বাড়িতে আসার পরে এবার রিয়াক্ট করছে, এবং এখনো পর্যন্ত কি কি হচ্ছে প্রত্যেকটা বিষয়কে মিতুর সাথে আলোচনা করলো। মিতু সবকিছু শুনে যেন পাথর হয়ে গিয়েছে। সে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। অনন্যা যখন দেখলো মিতুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তখন সে মিতুকে স্বাভাবিক করার জন্য বলল, আচ্ছা চল ক্যান্টিনে যাই। সকল ঝামেলার জন্য কিছু খেয়ে আসতে পারিনি ঠিক মতো, প্রচন্ড খিদে পেয়েছে। আগে কিছু খাবো, তারপরে ক্লাসের দিকে যাব। এই কথাটা বলার সাথে সাথেই অনন্যা মিতুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে ক্যান্টিনের দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে মিতু তাদেরকে ক্যাম্পাসেরই সাইডে দূরে বটগাছের নিচে দেখলো। নজর দিয়ে থমকে গেল এবং সে অনন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অনন্যা, দেখ দেখ, ওটাই ইভান না?
অনন্যা মিতুর কথা শুনে সাথে সাথে ক্যাম্পাসে পশ্চিম দিকের বটগাছের নিচে তাকায়। এবার বাইকের কাছে দাঁড়িয়ে একটা মেয়ের কাঁধে হাত দিয়ে গল্প করছে। অনন্যা দূর থেকে মেয়েটাকে ঠিকঠাক দেখতে না পারলেও বোঝার চেষ্টা করলো ওই মেয়েটা কে হতে পারে। তাই আর কোনো কথা না বলে সে মিতুকে সাথে নিয়ে দ্রুত ক্যান্টিনের ভিতর চলে গেল। সারাদিনে ক্লাসগুলো যেন কোনো মতে কাটিয়ে অবশেষে অনন্যা বাইরে বেরিয়ে দেখলো ইভান তার বাইকের পেছনে সে মেয়েটিকে বসে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছে। বিষয়টা দেখে অনন্যার মন ভীষণ খারাপ হয়ে গেল। কোনো মতে একটি রিক্সা নিয়ে ভার্সিটি থেকে বাড়ি ফিরল অনন্যা। বাড়ি এসে দেখে ইভানের মা রান্নাঘরে রান্না করছেন। অনন্যা প্রথমে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে এসে ইভানের মায়ের পাশে দাঁড়ালো। পেছন থেকে তার হাত জড়িয়ে হালকা করে বলল, আচ্ছা আন্টি, কোনো কারণে কি তুমি আমার উপর অভিমান করে আছো? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে বা অন্যায় হয়েছে? দেখো, আমার অজান্তে যদি আমার দ্বারা কোনো ভুল বা অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু তারপরেও আমার সঙ্গে কথা বলো। তুমি আমার সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না। প্লিজ আন্টি, প্লিজ। ইভানের মা অনন্যার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিলেন না। তখন অনন্যা হালকা করে ইভানের মাকে ঘুরিয়ে সামনে দাঁড় করিয়ে বলল, আচ্ছা আন্টি, কোনো কারণে আমার এখানে আসা কি তোমার বিরক্তিকর কারণ হচ্ছে? আচ্ছা, কোনো কারণে আমার এখানে আসা কি তোমার বিরক্তির কারণ হয়েছে? যদি এমন হয়ে থাকে তাহলে আমি না হয় বাড়ি চলে যাই, কিন্তু প্লিজ তুমি মন খারাপ করে থেকো না। তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে না। একটা থাপ্পড় দিয়ে গালের সব দাঁত ফেলে দেবো তোমাকে। আমি বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে, যা নয় তাই মুখে আসতে। বলে দিচ্ছি, সবকিছুর একটা সীমা থাকে অনন্যা। তাহলে বলো, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এভাবে ব্যবহার করছো কেন? আমি কি অন্যায় করেছি বলবে তো আমাকে। তা না হলে আমি বুঝবো কিভাবে আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে কি। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ, কি হয়েছে বলো। তুমি আমাকে কেন এমন করছো? কারণ তুমি একাই ডিসার্ভ করো, তাই তোমাকে এটাই দিচ্ছি। আমি তোমাকে নিজের মনের গহীন থেকে নিজের মেয়ে মনে করেছি। পারো, তুমি তো আমাকে কখনো নিজের মা মনে করনি। যদি মা মনে করতে তাহলে আমার কাছ থেকে এত কিছু কখনো লুকাতে পারতে না। তুমি আমার কাছে বিষয়টা লুকিয়ে আসো, এজন্য আমি কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি এজন্য যে পাবলিক প্লেসে সবার সামনে জানতে পেরেছি, এজন্য। দেখো আন্টি, আমি খুব মানছি আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। কি করব বলো? যার জন্য করি চুরি সেই কয় চোর। তোমার ছেলের জন্য এত ফাইট করলাম, এত অন্যায় অত্যাচার সহ্য করলাম, কিন্তু তারপরেও দেখো তোমার ছেলে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আসলে একতরফা ভালোবাসার গল্প আর কিভাবে বলে বেড়াই। একতরফা ভালোবাসা মানে কি বলতে চাইছো? কি তুমি ভালো করে ক্লিয়ার করে বল না, না হলে বুঝবো কিভাবে। আসলে আন্টি, আমি ছোটবেলা থেকে ইভানকে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু আমি তার বয়সে সিনিয়র হওয়ার জন্য ওকে কখনো সাহস করে বলতে পারতাম না। কিন্তু তোমার পরিবার ঠিকই আমার সামনে অন্য একটা মেয়ে নিয়ে ঘুরতো, তখন আমার কি অবস্থা হতো কখনো ভেবে দেখেছো? এত কিছুর মাঝে সব থেকে বড় সত্যি এবং একমাত্র সত্যি যেটা, সেটা হলো আমি তোমার ছেলেকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমাকে বললি না কেন? তাহলে আমাকে বলতে পারতে, তাহলে আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করে নিতাম। কি করে বলবো বলো? আমি তো একদিক দিয়েও ভয় পেয়েছিলাম তুমি আর আঙ্কেল যদি জানতে পারো এবং আমাকে ভুল বোঝো তাহলে কি হবে। একবারও ভেবে দেখেছো? যাও বা তোমাদের সাথে দেখা হয়, তখন তাও হবে না। আমি তো বুঝলাম, তাহলে তোদের বিয়ে বিষয়টা কি যদি একবার বলতে, কারণ এটা নিয়ে অনেক। ইভানের মা এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলার সুযোগ পেল না, কারণ হঠাৎ করে ইভান বাড়িতে ফিরে এলো। এসে তার মাকে ডাকাডাকি করতে লাগলো এবং বলল তার ভীষণ খিদা লেগেছে, খাবার দেওয়ার জন্য। বলে ইভান নিজের ঘরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। তাই বলে মা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রান্না শেষ করে খাবার রেডি করে অনন্যার হাতে দিয়ে বলে ইভানকে দিয়ে দেওয়ার জন্য। অনন্যা খাবার নিয়ে টেবিলে রেখে দেখে টেবিলে বসে ইভান ফোন চালাচ্ছে। অনন্যা খাবারের প্লেটটা নিয়ে গিয়ে ইভানের সামনে রাখে। ইভান খাবার মুখে নিতে যাবে, এমন সময় পাশে তাকিয়ে দেখে অনন্যা তার জন্য খাবারের প্লেট নিয়ে এসেছে। তাই সে খাবারটি না খেয়ে খাবারের প্লেটটি মেঝেতে ছুঁড়ে মারল। এমন সময় রান্নাঘর থেকে ইভানের মা বেরিয়ে এলো, এসে জিজ্ঞেস করলো, কি হলো? কিসের শব্দ হচ্ছে এখানে এত? ইভানের মা বাইরে এসে দেখে অনন্যার দিকে তেড়ে যাচ্ছে ইভান, এবং তিনি নিজেই তাকিয়ে দেখে খাবারের প্লেটটি নিচে পড়ে আছে। এমন ব্যবহার দেখে ইভানের মা ভীষণ রেগে যান এবং ইভানের দিকে এগিয়ে গিয়ে ইভানের গালে জোরে একটা চড় মারে এবং বলে, অনেকদিন ধরে তোমার এসব বেয়াদবি লক্ষ্য করেছি, কিন্তু তোমাকে কিছু বলছি না,
তাই বলে এমনটা ভেবো না যে তোমাকে আমি কখনো কিছু বলতে পারবো না। নিজের স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তো তুমি জানো না, কিন্তু তাই বলে একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি আমি তোমাকে কখনো শেখাইনি? আম্মু, তুমি নিজে ওই ছলনাময়ী ছলনার কাছে হেরে গেলে। ঠিক আছে, আমি খারাপ তো, আমি তোমাদের কাছে আর কখনো আসবো না। ইভান কথাটি বলেই নিজের ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দিল। এরপর ইভান অনন্যাকে তো দেখতেই পারতো না, সাথে তার পরিবারের সঙ্গেও ঠিকমতো সময় দিত না, কথা বলতো না, এবং অনন্যা তার আশেপাশে থাকলে ভীষণ অন্যায় অত্যাচার করত, অপমান করত, অনন্যাকে ছোট করে কথা বলতো সবসময়। ভার্সিটিতে গেলে অনন্যা তার সাথে কথা বলার চেষ্টা করলে অনন্যাকে ভার্সিটিতেও সবার সামনে অনেকবার অপমানিত হতে হয়েছে। একদিন ইভানের ভীষণ মাথা ব্যথা করছিল, এমন সময় অনন্যা তার জন্য জানিয়ে আসে। সেটা ইভান ছুঁড়ে মারতে গেলে গরম জাগিয়ে পড়ে অনন্যার হাতে। গরম অনন্যার হাতে পরে হাত অভ্যাস খানিকটা পড়ে যায়, কিন্তু তারপরও ইভান একটা খোঁজ নেয় না। অনন্যাকে কখনই ইভান তার বেডে জায়গা দেয়নি। এই ঠান্ডার মধ্যে মেয়েটা মেঝেতে একটা পাতলা চাদর বিছিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু কখনো ইভান একটা খোঁজ নেয়নি। কিরে অনন্যা, ইভান তোর সাথে এত বাজে ব্যবহার করে, তুই তাও তা কিছু বলিস না কেন? তুই তো শুধু তাকে ভালোবাসিস, কোনো অন্যায় তো করিসনি, তাহলে কেন সে বারবার তোকে এত অপমান অপদস্থ করে? তুই নিজেও কিছু বলিস না, আমাকেও কিছু বলতে দিস না কেন? বলতো, যেখানে ও নিজেই সব থেকে বড় অন্যায় করছে, ঘরে ও স্ত্রী থাকা অবস্থাতেও বাহিরের মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সরি, সব ঠিক হয়ে যাবে। ওকে হঠাৎ করে এত বড় একটা আঘাত দিয়েছি আমার থেকে, তাই হয়তো আমার প্রতি অভিমান করেছে। ওকে একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আচ্ছা চল ক্লাসে যাই। অনন্যার মিতু তাদের ক্লাসে যাচ্ছিল, এমন সময় মাঠের মাঝখান থেকে কেমন যেন অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছিল। তাই জন্য আগ্রহী হয়ে অনন্যা এবং মিতু সেদিকে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়ে যা দেখে তার জন্য হয়তো তারা প্রস্তুত ছিল না। মাঝখানে হাঁটু মুড়িয়ে বসে ইভান গোলাপ ফুলের তোড়া নিয়ে অনুকে প্রপোজ করছিল, আর সবে হাততালি দিয়ে তাদের উৎসাহ দিচ্ছিল, এবং অনু ভীষণ খুশি হয়ে ইভানের হাত থেকে সেই ফুলের তোড়াটা নিয়ে নেয়। অনু ইভানের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে মাত্র ইভান উঠে দাঁড়ায় এবং অনুকে শক্ত করে জড়িয়ে ধরে। অনন্যা দূর থেকে কেন যেন বিষয়টা সহ্য করতে পারছিল না, তাই সে এবার আর অনুর সামনে গিয়ে দাঁড়ায় এবং অনুকে এভাবে থেকে আলাদা করে সজোরে তার গালে একটা থাপ্পড় মারে এবং বলে, এই মেয়ে, এই তোর এত বড় সাহস! তুই জেনে বুঝে একটা বিবাহিত ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে আরেকটা মেয়ের সংসার ভাঙছিস। অনন্যার কথা শুনে ইভান ভীষণ রেগে যায় এবং রেগে গিয়ে পুরো ক্যাম্পাসের মানুষের সামনে দাঁড়িয়ে অনন্যার গালে সজোরে একটা থাপ্পড় মারে এবং বলে, আসলে তোদের মতো বেহায়া মেয়েদেরকে না মুখে কথা বলে কিছুই হবে না। একে তো নিজেই অন্যায় করেছিস, নিজের থেকে বয়সে ছোট একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এখন এসেছিস আমাদেরকে ন্যায় অন্যায় শেখাতে। যেটা তুই নিজে করেছিস সেটা কি খুব ভালো করেছিস? একবার ভেবে দেখ তো। ইভান, চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবি না। এই যে হ্যালো গাইস, অ্যাটেনশন প্লিজ। এই যে ইনাকে দেখছেন না, মিস অনন্যা, ইনি হলেন ক্রিমিনাল মাইন্ডের একজন মহিলা। কেন বলছি শুনুন, আমি ওকে চিনিও না জানিও না, ওকে তো কখনো পাত্তা দেই না। কেন দেব বলুন তো? আমার কি সাজে ওর মতো একটা বয়স্ক মেয়েকে এমন নজরে দেখা? ও আমার থেকে বয়সে কত বড় এটা জানা সত্ত্বেও আমার মতো একজন ভোলা ভোলা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করার স্বপ্ন দেখে, যেটাতে হয়তো ভাগ্যক্রমে জিতেও গিয়েছে, কিন্তু আমি ওকে জিততে দিব না। আচ্ছা আপনারাই বলুন, ওর সাথে কি আমার যায়? ক্যাম্পাসে এতগুলো মানুষের মধ্যে এত অপমান অনন্যা কোনোভাবেই সহ্য করতে পারে না, তাই আর সে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। মিতু দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। চলে যাওয়ার পর মিতু ভীষণ রেগে যায়। মিতু ইভানের সামনে এসে দাঁড়িয়ে সজোরে ইভানের গালে একটা থাপ্পড় মারে এবং রাগী তেজি গলায় বলে, আসলে তোদের মতো ছেলেরা না কখনো সত্যিকারের ভালোবাসা ডিজার্ভ করিস না। আজকে তুই যার জন্য এই রেখে পায়ে ঠেলে ফেলে দিলি, সে আসলে কত বড় কাজ সেটা তোর পা কাটলে তুই বুঝতে পারবি। অনন্যা তোকে ফাঁসিয়ে বিয়ে করেনি, তোকে বাঁচিয়েছে, তোর জীবনটা রক্ষা করেছে। এটাতে খুবই দ্রুতই বুঝতে পারবে, কিন্তু সেটা অনেক দেরিতে, কারণ আজকে তুই সেটা করলি। এরপর তুই তো অনন্যাকে ডিজার্ভ করিস না। তোর জন্য এই সোকল অনুই ঠিক আছে।
মিতু আর সেখানে এক সেকেন্ড না দাঁড়িয়ে অনন্যাকে খুঁজতে অনন্যার পিছে পিছে চলে যায়, কিন্তু সে বেশ কিছুটা দূরে যাওয়ার পরও অনন্যাকে আর খুঁজে পায় না, কারণ অনন্যা এত দ্রুত ছুটে গেছে যে তাকে ধরতে পায়নি। কিন্তু সে মনে মনে ভীষণ আতঙ্কিত হয়, কারণ অনন্যা আজকে যে আঘাতটা পেয়েছে সেই আঘাতটা সে কখনো সহ্য করতে পারবে না। এজন্য সে নিজে কোনো ক্ষতি না করে বসে, এই ভয়ে মিতু পুরো শিউরে ওঠে। এদিকে ইভান নিজেও ভীষণ গিল্টি ফিল করতে থাকে, কারণ আজকে সে যা করেছে সেটা সত্যি অন্যায় করেছে। এভাবে অনন্যাকে বলাটা তার উচিত হয়নি। এরপর ইভানেরও সারাদিন মন ভালো থাকে না, কেন সে নিজেও জানে না। ইভান বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এবং সে বাড়িতে এসে দেখে তার বাবা মা এবং অনন্যার বাবা মা ড্রয়িং রুমে পায়চারি করছে। ইভানকে বাড়ি ফিরতে দেখে ইভানের বাবা ইভানের দিকে এগিয়ে এসে সজোরে ইভানের গালে একটা থাপ্পড় মারে এবং বলে, তোর মতন একজন কুলাঙ্কারকে জন্ম দিয়ে আজকে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি কি করেছি? তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করছো কিসের জন্য? যা করেছে তোমাদের ওই অনন্যা করেছে। ও কেন বারবার আমার সমস্ত কাজে ইন্টারফেয়ার করে? আমি ওকে বারবার সাবধান করেছি, কিন্তু তারপরেও আমার কোনো কথা শুনে নেই। আমি কি করব বলো? তুই কি করেছিস তুই জানিস না? আমি তো আমাকে কল করে সবকিছু বলেছি এবং আজ সারাদিন আমার মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এখন যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিভাবে ওর বাবা মায়ের কাছে মুখ দেখাবো? আসলে তুই অনন্যাকে ডিজার্ভই করিস না। আমার প্রয়োজন নেই ওকে। কে বলেছে ওকে আমার প্রয়োজন? আমি তো তোমাদের বারবার বলেছি ও মিথ্যা বলছে। আমি ওকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করিনি। তাহলে কেন তোমরা বারবার জোর করে আমার গলায় ওকে ঝুলিয়ে দাও? ইভানের বাবা ইভানের কথা শুনে ভীষণ ব্যথিত হয় এবং তিনি কোনো কথা না বলে অনন্যার বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং হাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি একজন অমানুষের জন্য তোর মেয়েটাকে ভিক্ষা চেয়ে এনেছিলাম। মেয়েটার তো কোনো দোষ ছিল না, আমাকে মাফ করে দে। আমার মেয়েটা কোথায় চলে গেল? ও তোকে অন্যায় কিছুতেই সহ্য করতে পারবে না। এখন আমার ভয় হচ্ছে আমার মেয়েটা নিজের না কোনো ক্ষতি করে বসে। চিন্তা করিস না, কিছু হবে না। আমরা নিশ্চয়ই ওকে খুঁজে বের করব। আমাদের মেয়েটা এত দুর্বল নয় যে সামান্য কিছু অচেতন মানুষের অপমানে সে নিজের ক্ষতি করে ফেলবে। এই কথাটি বলে ইভানের বাবা এবং অনন্যার বাবা অনন্যাকে খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমন সময় ইভানের মা এসে সজোরে একটা থাপ্পড় মারে এবং বলে, তুই বারবার বলতি না মেয়েটা তোকে ফাঁসিয়েছে? আসলে মেয়েটা তোকে ফাঁসায়নি, তোকে বাঁচিয়েছে। তুই যে পাগল হোস অনু অনু করে। তুই কি জানিস এই অনুটাকে? অনু হলো বিজয় খানের মেয়ে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক বিজয় খান তোদের বাবার সবচেয়ে বড় শত্রু। তোদের বাবাকে যখন ধ্বংস করতে পারেনি, তখন তোদের মাধ্যমে তোদের বাবাকে ধ্বংস করার জন্য তার মেয়েকে তোদের পিছনে লেগে দেয়। আর তুই সেটা না বুঝে তাদের পাতা ফাঁদে পা দিস। এখনো সত্যিটা বললাম, তাহলে তুই কখনো বিশ্বাস করতেও পারতিস না আমাদেরকে। তাই সেদিন প্ল্যান করে অনন্যাকে বলি অভিনয় করার জন্য। আসলে তোদের বাবা মনে মনে চাইতেন না তোদের স্ত্রী হয়ে আসুক, কিন্তু ফোনেও না তোদের থেকে বয়সও বড় জন্য সে কখনো সাহস করে অনন্যার বাবাকে বলতে পারেনি তোদের বিয়ের কথাটা। কিন্তু হঠাৎ করে একদিন কোনোভাবে আমরা জানতে পারি অনন্যা তোদের মনে মনে পছন্দ করে। তাই তোদের বাবা এই সুযোগটা কখনোই হাতছাড়া করতে চায়নি। তখন অনন্যার বাবা এবং অনন্যার সাথে কথা বলে এবং অনন্যা রাজি হয়ে যায় তোদের এই সিচুয়েশন থেকে বের করে আনতে সাহায্য করার জন্য। তাই সেদিন সে বিয়ের দিন ওই নাটকটা করেছিল। আর কাবিননামায় সই অনন্যা তোদের থেকে নেয়নি, সেটা তুই নিজেই করে দিলি। যেটা তোদের বাবা ব্যবসায়ী কাগজ বলে তোদের থেকে অনেক আগেই সই করে নিয়েছিল। আর সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে, কষ্ট তোলে করুণা হচ্ছে তোদের প্রতি। বিশ্বাস কর, আজকে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তোকে জন্ম দিয়ে। তবে একটা কথা মাথায় রাখিস, যদি আজকে অনন্যার কিছু হয়ে যায় তাহলে আমি কখনোই তোকে ক্ষমা করতে পারবো না। ইভান তার মায়ের কথাগুলো শুনে ভীষণ শকড হয়, কারণ অনন্যা তো কখনো তাকে ঠকায়নি। সে তো চেয়েছে বারবার তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে বারবার ভুল বুঝে অনন্যাকে অপমান অপদস্থ করেছেন। এরপর অনন্যার মা ইভানের দিকে এগিয়ে আসে এবং বলে, তুমি না বলেছিলে তোমার সর্বোচ্চ চেষ্টা করে তুমি আমার মেয়েকে ভালো রাখার চেষ্টা করো। এটা তোমার ভালো রাখা। এটা যদি তোমার ভালো রাখা হয় তাহলে তুমি আমার মেয়েকে খারাপ রাখতে।
ইভান অনন্যার মায়ের কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়। আর এদিকে অনন্যার মা স্বাধীন কান্না করে যাচ্ছে। ইভান কারোর সাথে আর কোনো কথা বলে না। বাইকের চাবিটা নিয়ে আবারও বেরিয়ে পড়ে এবং মনে মনে বলল, তুমি সব সময় আমার জন্য এতটা সযত্ন করেছো, কিন্তু কখনো আমার এত অপমান, এত অত্যাচার, এত অবহেলা সহ্য করো কেন? রয়ে গিয়েছিলে কিসের জন্য? আমাকে আগে কেন সত্যটা তুমি বলনি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনন্যা, প্লিজ এসো। নিজের ভুল বুঝতে পেরেছি। হে আল্লাহ, তুমি অন্যকে আমার কাছে ফিরিয়ে দাও, সে যেন নিজেকে কোনো ক্ষতি না করে। আমি যাকে বারবার নিজের সব থেকে বড় ক্ষতি দাবি মানতাম, সেই তুমি আমাকে জীবনের সব থেকে বড় উপকার করে দিয়েছো। ইভান সারা রাস্তা অনন্যাকে খুঁজে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে। এর মধ্যে ইভান অনন্যার সকল ফ্রেন্ড সার্কেলকে সবার সাথে ফোন দিয়ে কথা বলেছে। কারো বাসায় গিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, কিন্তু সকলেরই উত্তর একই, না, কারো বাড়িতে যায়নি। এতে ইভানের ভয় আরো বেড়ে গেল। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। আবহাওয়া যেন নিজেই ইভানের সাথে তাল মিলিয়েছে। ইভানে মনে মাঝে যেমন ঝড় চলছে, ঠিক তেমনি পরিবেশও ঝড় বাতাসের দাপট দেখাচ্ছে। এর মাঝে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু ইভান কোথাও অনন্যাকে খুঁজে পাচ্ছে না। সারাদিন ধরে খুঁজে বেরিয়ে রাতে বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে রাত গভীর। শহরের বৃষ্টিতে ভিজে ভিজে ইভানের হৃদয় যেন আরো ভারী হয়ে উঠছে। সারাদিন ধরে অনন্যাকে খুঁজে ফিরেছে সে, তার খোঁজ পায়নি। আশঙ্কায় বেদনায় পীড়িত এই যুবক এখন একাকী শহরের নির্জন গলিতে দাঁড়িয়ে আছে। তার মন অশান্ত। হঠাৎ এক কোণায় দেখতে পেল অনন্যাকে। অনন্যার চোখ ভেজা, চেহারা ক্লান্ত, কিন্তু মনের ভেতর এক অচেনা দৃঢ়তা স্পষ্ট। অনন্যা, আমি তোমাকে সারা দিন খুঁজেছি। আমার ভুলগুলো তুমি ভুলে যেতে পারো না জানি, কিন্তু দয়া করে আমাকে একটা সুযোগ দাও। আমি ভুল বুঝেছিলাম, আমি তোমাকে আঘাত দিয়েছি, সেজন্য সত্যি দুঃখিত। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে হারাতে চাই না। ইভান, তুমি কি ভাবছো? কিভাবে আমি এত সহজে তোমার কাছে ফিরে আসব? তুমি আমাকে বারবার কষ্ট দিয়েছো, আমার বিশ্বাসের সঙ্গে খেলেছো। আমি কিভাবে আবার তোমাকে বিশ্বাস করব? আমি জানি আমার কথা তোমার কাছে শুধুই প্রতিশ্রুতির মতো শোনাচ্ছে, কিন্তু আমি বদলে গেছি অনন্যা। আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসার মূল্য, আর তোমার ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। আমি প্রতিদিন প্রমাণ দিতে চাই তোমার পাশে থাকার জন্য আমার ইচ্ছেটা সত্য। তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমি শুনেছি অনেকবার, কিন্তু এবার তোমার কথাগুলো, তোমার কাজগুলো দেখাতে হবে। শুধু কথা দিয়ে বিশ্বাস ফিরে আসে না। আমি জানি, আর আমি প্রস্তুত তোমার বিশ্বাস ফিরে পেতে। তোমার জন্য আমি প্রতিদিন লড়াই করব। তোমাকে সুখ দেওয়ার জন্য আমার সব কিছু উৎসর্গ করব। কিন্তু আমার মনে দাগ পড়ে গেছে, সেই দাগ মুছে যাওয়া সহজ নয়। তারপর পরে কয়েকদিন ইভান অনন্যার প্রতি তার ভালোবাসা প্রমাণ করার জন্য ছোট ছোট কাজ করে যেতে থাকে। প্রতিদিন সকালে তার জন্য একটি করে চিঠি রেখে যায়, যেখানে থাকে তার ক্ষমা চাওয়ার কথা ও ভালোবাসার গভীর অনুভূতি। কখনো ছোট্ট একটি ফুলের তোড়া, কখনো তার প্রিয় গান গাইতে তার জন্য ভিডিও পাঠায়। একদিন সন্ধ্যায় ইভান অনন্যাকে নিয়ে যায় শহরের এক ছোট পার্কে, যেখানে সূর্যাস্তের সোনালী আলো নদীর জলে পড়ছে। অনন্যা, তুমি কি দেখছো? সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, ঠিক যেমন পুরনো সব কষ্ট ধীরে ধীরে মুছে যাবে আমাদের জীবনে। আমি চাই তোমার জীবনে শুধু সুখ আর শান্তি থাকুক। আমি চাই আমি তোমার পাশে থাকবো সারা জীবন। আমি অনুভব করতে পারছি তোমার ভালোবাসার গভীরতা। হয়তো তোমার কথা সত্যি হৃদয়ের গভীর থেকে এসেছে। ধীরে ধীরে আমার মন খুলছে তোমার জন্য। তোমার এই বিশ্বাস আমার জন্য পৃথিবীর সব থেকে মূল্যবান উপহার। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমরা একসাথে জীবনের সব কষ্ট জয় করব। আমি তোমার হাত ছাড়বো না ইভান। তুমি আমার জীবনের আশ্রয়, আমার ভালোবাসার ঠিকানা। কিছুদিন পর এক রাতে তারা একসাথে নদীর ধারে বসে। বৃষ্টি আবারও শুরু হয়েছে, কিন্তু এবার সেটা যেন তাদের ভালোবাসার উৎসব। অনন্যা, তোমাকে পাওয়ার জন্য আমি কত যুদ্ধ করেছি, কতবার নিজের ভুল বুঝেছি। আজ আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, ভালোবাসার সুরে জীবন সাজাতে চাই। আমি জানি তোমার ভেতরে পরিবর্তন এসেছে। তুমি আমাকে বুঝতে শিখেছো। আমি আজ তোমার পাশে আছি এই নতুন জীবনের জন্য। ইভান ধীরে ধীরে তার চোখে চুম্বন দিয়ে বলে, আমাদের ভালোবাসা শক্তিশালী, যা সবকিছু পার করে যাবে। তুমি আমার প্রাণ,
আমার সব। সেই রাত থেকে তাদের জীবনে ঝড় থেমে গিয়েছিল। তারা একসঙ্গে চলো ভালোবাসার আলোকময় পথ ধরে, যেখানে কষ্টগুলো স্মৃতি হয়ে রয়ে গেল আর বিশ্বাস আর ভালোবাসার স্নিগ্ধ আলো তাদের পথ প্রদর্শক। একদিন রাতে খাওয়া শেষে অনন্যা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে এসেছিল। অনন্যা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে সে রুমে গিয়ে পানি খেয়ে বোতলটা পাশের টি টেবিলের উপর রেখে না বেডে ঘুমোতে যাবে, অমনি কোথা থেকে ইভান এসে হাজির হয়। অনন্যার সামনে হাঁটু মুড়ে বসে বলল, আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন? হঠাৎ ইভানের মুখে এমন কথা শুনে অনন্যার বেশ সন্দেহ এবং মুখ কুঁচকে আসে। এরপর সন্ধিয়ান দৃষ্টিতে সে ইভানের দিকে তাকায়, দেখে ইভান তার দিকেই তাকিয়ে মুচকি মুচকি হাসে। তাই সে বাধ্য হয়ে উত্তর দেয়, 6 মাস। শোনো, এই 6 মাসটা যদি আমরা প্রপার কাজে লাগাতাম তাহলে আগামী 3 মাস পরে আমরা বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে যেতাম। তুমি কি মাঝরাতে আমার সঙ্গে বসে ফাজলামো করতে লেগেছো? অনন্যার কথা শুনে ইভান অনন্যার প্রতি বেশি বিরক্ত হয়। এই মেয়েটা কি পরিমাণ নিরামিষ, কোথায় একটু রোমান্টিক কথা বলে মুড বানাচ্ছি, কেমন কেমন সময়তে পানি ঢেলে দিল। অনন্যা এবার ইভানের দিকে লক্ষ্য করতে থাকে। ইভান কেমন যেন বাচ্চা মানুষের মতো বেশ করে বসে আছে। এটা দেখে অনন্যার বেশ হাসি পায়, কিন্তু তারপর সে তার হাসি আটকে বলে, আচ্ছা, অনেক তো হলো, এবার অন্তত সরো, আমি ঘুমাবো। ইভান অনন্যার একের পর এক কেমন কথা শুনে ভীষণ ক্ষেপে যায় এবং সে উঠে দাঁড়ায় এবং অনন্যাকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয় এবং নিজেই অনন্যার উপরে উঠে বসে এবং বলে, আজ আর কোনো ঘুম হচ্ছে না জানো। কথাটি বলে ইভান অনন্যার উন্মুক্ত ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয় এবং ঘাড়ের কাছে নাক দিয়ে বারবার স্লাইড করতে থাকে এবং ঘোর নেশালো কণ্ঠে বলে, আই নিড ইউ জান, আই ব্যাডলি নিড ইউ রাইট নাও। অনন্যাকে নীরব দেখে ইভান অনন্যাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হুট করে অনন্যার ঘাট থেকে নিজের মুখ তুলে অনন্যার ঠোঁটে বেশ লম্বা একটা কিস করে। এরপর বেশ কিছু সময় অনন্যার চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর আস্তে আস্তে শরীরে জড়িয়ে থাকা শাড়িটা খুলে পাশের ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। অনন্যা বেশ আতঙ্কিত হলে ইভান ঘরের লাইট অফ করে অনন্যার একদম কাছে এসে অনন্যার কানে কানে বললেন, ডোন্ট ওয়ারি জান, তোমার বরটা তোমার সহনশীলতার বাইরে যাবে না, চিন্তা করো না। কথাটি বলে ইভান আস্তে আস্তে অনন্যার একদম কাছে এসে তার মাঝে মিশে যেতে থাকে। দুজনের অংশদারিত্ব পুরো সমানে সমানে, বাকিটা না শোনাই ভালো। ঠোঁট স্পর্শ করলো ইভানের ঠোঁটকে, এতে তার মন আরো বেশি জমে গেল। অনন্যার লক্ষ্য করলো ইভান অদ্ভুত গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনন্যা বুঝতে পারল না হঠাৎ কেন ইভানের চোখে এমন ভাবনা। যখন অনন্যা উঠে যেতে চাইল, ইভান তাকে টান দিল, নিজের আরো কাছে টেনে নিল। অনন্যা তখনও কিছু বুঝতে পারেনি যে আসলে ঘটনা কি। যখন আবারও ইভানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেল, তখন ইভান এক হাত দিয়ে অনন্যাকে ঘাট থেকে টেনে এনে নিজের আরো কাছে নিয়ে এসে অনন্যার ঠোঁট নিজের দখল নিয়ে নিল। অনন্যা কি বলবে বুঝতে পারছিল না, আর ইভান যেন নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল।
ইভানের হাত অনন্যার শরীর জুড়ে ঘুরে বেড়াতে লাগলো। অনন্যার শরীর কেঁপে উঠল একবার, তারপর আবারও ইভানের মুখ ধীরে ধীরে অনন্যার গালে গুজে দিল। অন্যদিকে অনন্যার অবস্থাও একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখনই ইভানের একটি কথা অনন্যার সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ একসঙ্গে মিলিয়ে দিল। ইভান বলল, অনু, প্লিজ আমাকে একলা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানতাম তুই কখনো আমাকে অবিশ্বাস করতে পারবে না, যেতে পারবে না। তুমি আমাকে এই পরিস্থিতিতে একা ফেলে যাবে না। আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। ইভানের এই কথা শুনে অনন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনন্যা এটুকু বুঝতে পারল যে এতক্ষণ ইভান তাকে অনু ধরে চিনেছিল। বুঝতে পারল না সে কিভাবে বলবে যে তার সঙ্গে অনু নয়, অনন্যা ছিল। অনন্যার ভিতর একটা অপরাধবোধ জেগে উঠল। ভেবে কান্নার মতো অবস্থা হলো তার। ইভান যদি জানতো তাহলে হয়তো সে রেগে যাবে, হয়তো ঘৃণা করবে। অনন্যা একদমই ইভানের ঘৃণার পাত্র হতে চাইল না, তাই নিজের শরীরকে সরিয়ে নিল। নিজেই ইভানের পায়ের কাছে বসলো। অনেকক্ষণ অতিবাহিত হলো। অনন্যা বুঝতে পারল না কখন তার চোখ আটকে গেল আর সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ইভানের ঘুম ভেঙে গেল। অনুভব করলো পায়ের উপর ভারী কিছু রয়েছে। ইভান প্রথমে বুঝতে পারল না কি এমন ভারী, কিন্তু চোখ খুলতে দেখে অনন্যা তার পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। ইভান আবারও চোখ বন্ধ করলো। গতকালের ঘটনাগুলো মাথায় ভেসে উঠল। রাগে কাঁপতে কাঁপতে ইভান অনন্যাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ অনন্যা ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। করুণ চোখে ইভানের দিকে তাকালো। ইভান কোনো প্রতিক্রিয়া না দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কাপড় বের করে প্রস্তুত হয়ে নিচে নামলো। দেখলো তার বাবা মা ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছে। ইভান তাদের দিকে কিছু না বলে বেরিয়ে যেতে গেল। হঠাৎ ইভানের বাবা বলল, কি হলো ইভান, কোথায় যাচ্ছ? আবার কোথায় যাব? প্রতিদিন যেখানে যাই সেখানে যাচ্ছি। ভার্সিটিতে যাচ্ছি। তুই ভার্সিটিতে যাচ্ছিস, কিন্তু কিছু খেয়ে যাচ্ছিস না কেন? তোর শরীর অনেক দুর্বল। গতকাল তো হাত থেকে অনেক রক্ত পড়েছে। রাতে তো মনে হয় জ্বরও হয়েছিল। তোর তো হালকা ব্যথাতেও জ্বর চলে আসে। আমার খিদে নেই, আমি কিছু খাবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। তুই দিন দিন অনেক অবাধ্য হয়ে যাচ্ছিস ইভান। আমার কথা তোর কানে যাচ্ছে না নাকি? আমি তো বলেছি খাবার খাইয়ে যেতে। আর তুই একা ভার্সিটিতে যাচ্ছিস, মানে অনন্যা তো ভার্সিটিতে যাবে। তোমরা তো এখন স্বামী স্ত্রী। সবচেয়ে বড় কথা, একই ভার্সিটিতে গেলে কেন আলাদা আলাদা যাবে? তুমি একা যাচ্ছ কেন? আমি তো অনেক কথা বলেছিলাম গতকাল, কিন্তু তোমরা শুনলে? তোমাদের কানে গিয়েছিল। তাহলে এখন কিভাবে পাশে রাখছো যে তোমাদের কথা আমার কানে যাবে, আমি শুনবো? সরি বাবা, আমি তো শুনলাম তোমার কথা। এভাবে ইভান তার বাবাকে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। এবার সেখান থেকে যাওয়ার পরে অনন্যা ফ্রেশ হয়ে নিচে নামলো। বাবা মা ডাইনিং টেবিলে বসে আছেন, কিন্তু কোনো খাবার খাচ্ছেন না। অনন্যা তাদের সামনে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আন্টি, আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি ভার্সিটিতে যাব। আসলে থার্ড ইয়ার প্রায় শেষের দিকে, আর একটা বছর বাকি আছে। তাই যদি তোমাদের কোনো আপত্তি না থাকে আমি আমার অনার্সটা কমপ্লিট করতে চাই। এভাবে বলছিস কেন মা? তুই মনে হয় এখনো আমাদেরকে নিজের করে নিতে পারিসনি, তাই না? ভুল তো মানুষ মাত্রই করে, তোদেরও হয়েছে। কিন্তু তোরা তো আমাদের সন্তান, আর আমরা বাবা মা সন্তানদের যত বড়ই ভুল থাকুক না কেন ক্ষমা করে দিতে বাধ্য। তাই আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর যত দূর ইচ্ছা পড়াশোনা করতে পারবি, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি তো ইভানকে বলেছি তোকে সাথে করে ভার্সিটি নিয়ে যাওয়ার জন্য। আসলে আঙ্কেল, বিষয়টা এমনটা নয়। আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, নিজের মেয়ের মতো। আমিও তোমাদের কখনো বাবা মার থেকে আলাদা করে দেখিনি, কিন্তু তারপরেও তোমাদের থেকে জেনে নেওয়াটা আমার নিজের মনের শান্তির জন্য দরকার ছিল। অনন্যা যখন ইভানের বাবার সঙ্গে কথা বলছিল তখন ইভানের মা একটা কথাও বলেনি। পরবর্তীতে সে সেখান থেকে উঠে গেল। অনন্যার লক্ষ্য করলো ইভানের মা সবসময় অনন্যাকে এড়িয়ে চলছে। কিন্তু অনন্যা মনে মনে ভাবলো, সে কি কোনো অন্যায় করেছে যার জন্য ইভানের মা তাকে এভাবে উপেক্ষা করছে? সে বুঝে উঠতে পারছিল না কেন এমনটা হচ্ছে। অনন্যা ইভানের বাবার সঙ্গে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। এমন সময় পেছন থেকে ইভানের বাবা বলল, দাঁড়াও না, তোমাকে একা যেতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। আর হ্যাঁ, পাকামি করে বেশি কথা বলতে হবে না, আমার কোনো সমস্যা হবে না,
কারণ আমি তোমার ভার্সিটির রাস্তা দিয়ে অফিসে যাব এখন। অনন্যা আর বেশি কথা বাড়ালো না, সেও ভদ্র মেয়ের মতো চুপচাপ বাবার সঙ্গে চলে গেল। ইভানের বাবা এসে অনন্যাকে বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অনন্যা প্রতিদিনের মতো আজও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলো, যেখানে তার বন্ধু মহল আর অনন্যা সকলে বসে আড্ডা দেয়। সেদিকেই চলে গেল। অনন্যা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আশেপাশের পরিবেশ ভালো করে লক্ষ্য করছিল। মনে মনে হচ্ছিল কারোর মন কষ্টে আছে। এমন সময় তার বেস্ট ফ্রেন্ড মিতু এসে অনন্যার পাশে দাঁড়িয়ে হালকা করে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কি রে, আজকে হঠাৎ এমন মনমরা চুপচাপ হয়ে গেছিস? কিছু বলছিস না, কি হয়েছে? আর তুই তো 2-1 দিন ধরে ভার্সিটিতে আসিস নাই কেন রে? কিছু না, তোর কি খবর তাই বল আগে। ও আচ্ছা, ঠিক আছে। তুই কি আমার উপর অভিমান করে আছিস তোর বিয়েতে যেতে পারিনি বলে? আসলে দোস্ত, মন খারাপ করিস না প্লিজ। কি করব বল, হঠাৎ করে দাদু অসুস্থ হয়ে যাওয়ায় বাবা জোর করে দেশের বাড়িতে নিয়ে গেল, তাই তো তোর বিয়েতে যেতে পারিনি। তবে চিন্তা নেই, এখন চলে এসেছি তো, এখন নিশ্চয়ই বিয়ের দাওয়াতটা উসুল করে নিয়ে যাবে।